কথা শোনা যায়, স্লাইড দেখা যায়? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। Recording in progress. ওকে, আমাদের আজকের টপিক হলো কুলিং লোড। আমরা যে কোনো জাস্ট নর্মালি চিন্তা করো যে তোমরা যখন একটা বাসায় এসি কিনো, তো আমরা কি এস্টিমেট করি, রাইট? যে এই রুমের সাইজ দেখি, রুমটা কত বড় কত ছোট, এবং আরো যেটা দেখি যে কোন ফ্লোরে, এটা কি টপ ফ্লোর আর ফার্স্ট ফ্লোর বা কোন ফ্লোরে সেটাও দেখি। সেই অনুযায়ী আমরা রুমের এরিয়া দেখি, মানে আমি প্র্যাকটিক্যালি বলতেছি, প্র্যাকটিক্যালি রুমের এরিয়া দেখা হয়, কারণ হাইট সবগুলো স্ট্যান্ডার্ড মোটামুটি বিল্ডিং এ, মানে নর্মাল রুম। তবে যদি হ্যাঁ হল টল হয় সেক্ষেত্রে আবার হাইট বেশি, তখন রুমের ভলিউমটা চিন্তা করি যে এত বড় ভলিউম কি করা যায়। অনেক সময় মসজিদে দেখা যায় উপরে অনেক বেশি ফ্লোর হাইট অনেক বেশি থাকে, ভলিউম অনেক বেশি থাকে, যার কারণে তখন দেখা যায় একটা ফলস ছাদ দিয়ে তারপরে এসি করা হয়, তাতে কি ভলিউমটা কমানো হয়। আমরা সবকিছু দেখে একটা এসি কিনি, এবং মানে এসিটার বেসিক্যালি রেফ্রিজারেশন ক্যাপাসিটি কিরকম থাকা উচিত সেটা এস্টিমেট করি। আমরা সাধারণত কিনি কি 1.5 টন 2 টন 5 টন। এই টন টন কি টন অফ রেফ্রিজারেশন, এটা আমরা এস্টিমেট করি, রাইট? সবাই জানো যে আমরা একটা এস্টিমেট করি, এস্টিমেট করে এটা কিনি। আসলে এই এস্টিমেশনটাই হলো কুলিং লোড, যে আমরা এই যে কত, এটা ডিপেন্ড করবে যে এখানে কুলিং লোডটা কত আছে। অর্থাৎ এই রুমটা আমরা দেখবো টার্মগুলা, যে এই রুমটায় দেখা গেল টপ ফ্লোর হইলে সে ছাদের থেকে অনেক বেশি হিট নিবে। তো রুমটা যত বেশি হিট নিবে, সে রুমটায় একটা ডাইনিং বা ওখানে অনেক গ্যাদারিং হচ্ছে, একটা হল রুম, থিয়েটার, সেখানে পাবলিক অনেক বেশি, তো মানুষ যত বেশি তত কি মানুষ হিট প্রডিউস করে, সো হিট অনেক বেশি হবে। তো সেই হিসাবে একটা রুমের এস্টিমেশন করে যে রুমের হিট কত হতে পারে, সেই জন্য এটা কুলিং লোডটা কত কত কি পরিমাণ কুলিং লাগবে, তো এটা আমাদের এস্টিমেট করতে হয়। তো এটা এস্টিমেট আমরা যেটা করি রাফলি আমরা দেখে দেখে বলি, ওকে 100 স্কোয়ার ফিট 1 টন বলে দিলাম, বা এগুলো হলো একটা থাম রুলের মতো প্র্যাকটিস, যে আমাদের ঢাকার ওয়েদারে আমাদের রুফটপ হলে একটু বাড়ায় দেন বা এই টাইপে আমরা একটা এস্টিমেট করি। বাট যখন আমরা ইঞ্জিনিয়ারিং ওয়াইজ কাজ করব, তখন কি আসলে আমাদের এটা ক্যালকুলেশন করে বের করে দেখাইতে হবে যে হ্যাঁ এইটা হলো আমার লোড। এটা ক্যালকুলেশন করতে হবে আমাদের, এটা এস্টিমেটটা মেজারমেন্ট করে বলতে হবে যে ঠিক আছে লোক এতজন হলে এই পরিমাণ হিট প্রডিউস হবে। রুমের ডিরেকশন, রুমটা কি সাউথ ফেসিং, ইস্ট ফেসিং আর ওয়েস্ট ফেসিং, যেমন কোন সাইডে হিট বেশি হয়, একটা আইডিয়া একজন বলো। রুমে কোন দিককার রুম হলে হিট বেশি হবে, কোন ফেসিং? এটা প্র্যাকটিক্যাল নলেজ, নট নেসেসারি এসির জন্যই তোমার লাগবে। ফর এক্সাম্পল তুমি ট্রাভেল করো বাসে, তো বাসে আমরা কোন দিকে বসলে, কোন ডিরেকশনে বাসটা যাচ্ছে, সো কোন দিকে বসলে আমাদের হিট গরম বেশি লাগে? স্যার সূর্য থেকে অন্য সাইডে আর কি। স্যার ইস্ট স্যার। আরেকজন কি বলছে আবার বলো। স্যার মানে সূর্য যেদিকে থাকবে অন্য সাইডে বসে আর কি। সূর্য কোন দিকে থাকে? মানে স্যার এটা তো স্যার চেঞ্জ হয়। সরি আবার বলো কি বলছিলা? সূর্য যদি, হ্যাঁ সূর্য তো ফিক্স, তাই না? সূর্য তো তুমি এক এক দিন এক এক রকম বা এক এক সময় এক এক রকম হয় না, সূর্য ডিরেকশন ফিক্স। তো সেই হিসাবে আমাদের কোন দিকে বসলে গরম লাগবে বেশি? একজন বললো ইস্টে, আর কেউ? স্যার ওয়েস্ট। ওয়েস্ট। কেন ওয়েস্ট একটু বলে দাও। স্যার কারণ স্যার সূর্য স্যার যখন পৃথিবীটা ঘুরে স্যার, তখন স্যার বেশিরভাগই স্যার দুপুর বেলাতে স্যার ওয়েস্টের দিকে স্যার থাকে স্যার সূর্যটা স্যার। এক্স্যাক্টলি, আমাদের সকালবেলা যদি তুমি নর্মালি ট্রাভেলিং এর জন্য বলতেছি, এটা কুলিং লোডের ক্ষেত্রে বাদই দিলাম, এটা একটা প্র্যাকটিক্যাল নলেজ। তোমরা ফর এক্সাম্পল এখান থেকে তুমি নর্থে যাবা, নর্থ বেঙ্গলে যাবা, নর্থ বেঙ্গলে গেলে গাড়ির ডিরেকশন থাকবে নর্থে,
তোমার ওয়েস্টে বেশি হয় কারণ কি ওয়েস্ট আমার সকালে যেটা ঠিক আছে ইস্ট একজন বসে সে ওইভাবে চিন্তা করে বসে যে ইস্ট ডিরেকশন সকালের যে সান ওটাতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না বাট ও যেটা বললো যে আফটার 12 সানটা তখন আস্তে আস্তে ওয়েস্টের দিকে যায় ওই হিটটা আমাদের বেশি 2টা 3টা একটার পরে ওই হিটটাই বেশি গরম লাগে যদি নর্থে যাও তাহলে তোমার ডান দিকে হলো ইস্ট তুমি ডানে বসলে একটু আরাম পাবা তুমি যদি বামে বসো লেফটে তার মানে লেফটে বসলে মানে ওয়েস্ট ওয়েস্ট ফেসিং 12টার পর থেকে তোমার গরম লাগা শুরু করবে এর আগেও লাগবে কিন্তু ওই রুটটা বেশি কঠিন হয় সো এইটা হলো প্র্যাকটিক্যাল নলেজ এর সাথে কুলিং লোডের বা এইসবের কোনো সম্পর্ক নেই সো একজন কি লিখছে সানলাইটের দিকে হলে হিট বেশি লাগে আচ্ছা তো অবভিয়াসলি আমার কথা সানটার ফেসিংটা যেটা যদি আমরা ওয়েস্ট ফেসিং হয় তো ওয়েস্ট ফেসিং এর জন্য ওয়েস্ট বাড়ি অনেক বাড়ানোর সময় বলে না যে ওয়েস্ট ফেসিং মানে হ্যাঁ এইদিকে গরম তো সবাই কি চায় সাউথ ফেসিং চায় যে উইন্ড থাকবে সাউথ থেকে বাতাস বেশি আসবে বা নর্থেরও একটা বাতাস হয় এক সময় সিজনে কোনো একটা টাইমে তো আমরা ওয়েস্ট ফেসিং বাসা চাই না সাধারণত কারণ ওটা আমাদের এনিওয়ে সো এই সব কিছুই আমার একটা তার মানে কি দিস ইজ আ ফ্যাক্টর রাইট আমি যখন একটা রুমের কুলিং লোড এস্টিমেশন করব এই রুমটা কত হিট হতে পারে আমাকে এটাও কনসিডার করতে হবে যে এই রুমটা কোন ফেসিং এ আছে এই রুমটা কি ওয়েস্ট ফেসিং এ আছে না সাউথ ফেসিং এ আছে তো সেই হিসাবে কি আমার ডেফিনেটলি লোডটা চেঞ্জ হচ্ছে যদি ওয়েস্ট ফেসিং হয় আমার রুমের হিট গেইন আরো বেশি হবে যদি এটা রুফটপ ফ্লোর হয় তাহলে নিচের ফ্লোরের চেয়ে এটার রুমের হিট গেইন বেশি হবে কেননা রুফ থেকেও তার হিট আসবে রুমের অকুপেন্টস কতজন আছে সেটা দেখতে হবে রুমে কি পরিমাণ হিট প্রডিউস হবে ফর এক্সাম্পল এটা যদি একটা রেস্টুরেন্টের কিচেন হয় সেখানে অনেক হিট প্রডিউস হবে এখানে যদি সাথে একটা কিচেন থাকে বা হোয়াটএভার কিচেনই যদি তুমি কুল করো তাহলে এখানে প্রচুর হিট প্রডিউস হবে রুমে প্রতিদিন এতগুলো লোক খাওয়া দাওয়া করে এখানে হিট প্রডিউস বেশি হবে সো আমার এগুলো আরো অনেক ফ্যাক্টর আছে এগুলো আমরা অঙ্ক করবো যখন আমরা আজকে ক্লাসে শুরু করবো না কারণ এটা এক অঙ্ক আমি নেক্সট ক্লাসে আজকে একটা আইডিয়া দিয়ে আজকে ছেড়ে দিব বেশিক্ষণ লাগবে না নেক্সট ক্লাসে আমরা দেখবো যে এগুলো সবগুলো ফ্যাক্টর আমরা কনসিডার করে আমরা এই কুলিং লোড এস্টিমেশনটা করব সো এখন থিওরি কিছু করি দ্য কুলিং লোড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অ্যাট হুইচ হিট মাস্ট বি রিমুভড কেননা একটা স্পেস হিট গেইন করে সেই হিটটা আমাকে রিমুভ করতে হবে দ্যাট ইজ দ্য কুলিং লোড Heat must be removed from a space to maintain its temperature and humidity at the desired value. Desired value বলতে for example আশ্রয় স্ট্যান্ডার্ড আমি আশ্রয়তে বলে দিছি যে আমার for example আমি একটা লিভিং রুমের জন্য আশ্রয় স্ট্যান্ডার্ড হচ্ছে সে 25 ডিগ্রি সেলসিয়াস 55% হিউমিডিটি দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর লিভিং রুম এট ঢাকা সিটি আর যদি বলি যে না দিস ইজ শপিং মল সো ফর শপিং মল মেবি দ্য স্ট্যান্ডার্ড ইজ ডিফারেন্ট ইট মে বি and 50% humidity for a shopping mall. So the desired value it is basically set by standard set by আশ্রয়টা আমরা ফলো করি আর নট নেসেসারি তোমাকেও ফলো করতে হবে তুমি হয়তো মনে করো যে না আমার আরো একটু বেশি ঠান্ডা দরকার 25 is not comfortable for me তোমার রুমে তুমি আরো বেশি কুল চাও তোমার পছন্দ সো তুমি বলতে পারো না আমি 22 মেইনটেইন করতে চাই সো সেক্ষেত্রে তোমার কুলিং লোড চেঞ্জ হবে তোমাকে সেভাবে চিন্তা করতে হবে ওকে So the cooling load is defined as the rate at which heat must be removed from a space to maintain its temperature and humidity at the desired value. Temperature and humidity milay amar condition. Okay. The purpose of the load estimation is to determine the size of the air conditioning and refrigeration equipment that is required to maintain inside design condition. For example, আমি যেটা বললাম যে আমার এয়ার কন্ডিশনিং ইকুইপমেন্টের সাইজ কত বা ফ্রিজ সেম জিনিস ফ্রিজও সেম ফ্রিজের না সরি ফ্রিজটা বাদ দাও রেফ্রিজারেশন ইকুইপমেন্ট বলতে এখানে ইভাপোরেটর বা এই ধরনের মোট কথা এয়ার কন্ডিশনিং ইউনিটে আমরা কুলিং লোডটা তো এটা হলো যেটা বললাম যে সাইজ অফ দ্য এয়ার কন্ডিশনিং ইউনিট দ্যাট মিনস আমার কত টনের এসি লাগবে সিম্পল আমার এখানে একটা বাসা বাড়ি সে 2 টন লাগবে না 1.5 টনে হবে নাকি একবারে দুইটা রুম মিলায় আমি 5 টন দিব এইটাই হলো আমার সাইজ অফ দ্য এয়ার কন্ডিশনিং ইউনিট ফর এক্সাম্পল ইন্ডাস্ট্রি আমার এখানে কত লাগবে 100 টন 200 টন দ্যাট ইজ ডিফারেন্ট মানে আরো কয়েকশো টন 300 টন অনেক বড় সাইজ চিলার
চিলার ইনস্টল করবে। চিলার এখন তোমরা অ্যাটলিস্ট জানো, আই বিলিভ চিলার কি জিনিস, রাইট? সো একটা চিলার তুমি 100 টনে দিবা 200 টনে দিবা, এটাও তোমার ডিপেন্ড করবে তোমার কুলিং লোডের উপরে, এবং সেখানে তোমার হিউমিডিটি আর একটা মেজর ফ্যাক্টর থাকে। ফর এক্সাম্পল তুমি ফার্মাসিউটিক্যাল বা সার এগুলোর হিউমিডিটি অনেক লো রাখতে হয় অনেক সময়, তো সেক্ষেত্রে তোমার লোড অনেক, কুলিং লোড অনেক বেশি থাকতে পারে। ঠিক আছে, তো সব মিলায় তোমার কুলিং লোড। ওকে, ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, লেটস মুভ অন। স্পেস হিট গেইন, যেটা বললাম যে হিট গেইন, space heat gain or the instantaneous rate of heat gain is the rate at which heat enters into and or is generated within a space at a given instant of time. Enters into মানে ফর এক্সাম্পল আমার যেটা বললাম যে আমার যদি রুফটপ ফ্লোর হয় তাহলে রুফ থেকে আমার হিট এন্টার করবে রুমে, রাইট? আবার আমার রুমটা যদি একটা কিচেন হয় সাথে, যেখানে সাথেই কিচেন আছে, তো কিচেনে আমার হিট জেনারেটেড হবে, আমি ওখানে কন্টিনিউয়াসলি ওখানে হিট জেনারেটেড হচ্ছে, আমার নাম্বার অফ পিপল যদি বেশি হয় আমার হিট জেনারেট হবে। সো আলটিমেটলি হিট কতটুকু এন্টার হচ্ছে, কি রেটে, সেসব মিলাই সেটা থেকে আমি বলছি যে কি পরিমাণ হিট গেইন হচ্ছে, সেটাকে আমি বলছি স্পেস হিট গেইন। ইট ইজ দ্য রেট অ্যাট হুইচ হিট এন্টার্স or is generated within a space at a given instant of time. Based on the mode in which heat enters into or is generated within a space, heat gain can be classified into heat gain from external sources, heat gain from internal sources. External sources, for example, roof theke chhader heat. Internal sources, for example, kitchen theke internal heat. Oh, sorry. So heat gain from external sources, for example, solar radiation through transparent sources. For example, তুমি গ্লাস দিয়ে রাখছো, ওয়েস্ট সাইডে তোমার গ্লাস দেয়া, বা যে কোনো সাইডে তোমার গ্লাস দেয়া, গ্লাস দিয়ে যে পরিমাণ হিট এন্টার করবে তোমার ওয়াল দিয়ে নিশ্চয়ই সেই পরিমাণ হিট এন্টার করবে না, রাইট? সো তোমার কি সোর্স থেকে আসতেছে সেটাও একটা ব্যাপার, কি সোর্স থেকে আসতেছে এবং মিডিয়ামটা কি সেটাও একটা ব্যাপার। হিট কন্ডাকশন through exterior walls and roofs, প্রথমটা বললাম ট্রান্সপারেন্ট সোর্সেস, ফর এক্সাম্পল গ্লাস, পরেরটা হলো গ্লাস দিয়ে তোমার রেডিয়েশন আসবে, পরেরটা আমি বলছি কন্ডাকশন, মেজর ফ্যাক্টর হলো কন্ডাকশন through exterior walls and roofs. Energy transfer as a result of ventilation and infiltration of outside air. আমি যদি ভেন্টিলেশন প্রচুর ইউজ করি তাহলে কি অলওয়েজ আমার additional hot air enter হচ্ছে, রাইট? আমি যদি কুলিং কনসিডার করি additional always hot air একটা সার্টেন পার্সেন্ট, আমি যদি ফর এক্সাম্পল আমি 20% আমি 80% রিসার্কুলেটেড এয়ার আর 20% আমি মেকআপে ইনফিল্ট্রেশন রাখলাম, ভেন্টিলেশন রাখলাম, তাহলে কুল করতে হচ্ছে। এখন তো বুঝো, ভেন্টিলেশন বুঝো না? ভেন্টিলেশন আউটসাইড এয়ার আর কি, তো তাহলে এই আউটসাইড এয়ারটা কি আমার টেম্পারেচার আরো হাই থাকে, সো দিস ইজ অ্যাডিশনাল হিট সোর্স। ওকে, আবার হিট গেইন ফ্রম ইন্টারনাল সোর্সেস যদি বলি, হিট কন্ডাকশন থ্রু ইন্টেরিয়র পার্টিশনস, সিলিংস এন্ড ফ্লোরস, এক রুমে থেকে আরেক রুমে হিট যাচ্ছে বা সিলিং যাচ্ছে, সিলিং থেকে আসছে, সেগুলো হলো আমার হিট কন্ডাকশন থ্রু ইন্টারনাল সোর্সেস। Heat generated within the space by occupants, light and appliances, and miscellaneous heat gains. External দেখো, solar radiation হয়, এগুলা আমরা কি sensitive load, sensible load, solar radiation. Heat conduction through exterior walls and roofs, এটাও sensible load. Energy transfer as a result of ventilation এর ফলে কি আমার ময়েশ্চারও চলে আসে, রাইট? So in that case it will be sensible plus latent. যখনই ময়েশ্চার ইনভলভ থাকে তখন এটা সেন্সিবল ল্যাটেন্ট দুটোই হতে পারে, তাই না? আমার ময়েশ্চার রিমুভ করতে হবে, সো এটা ল্যাটেন্ট লোডও থাকে। হিট কন্ডাকশন থ্রু ইন্টেরিয়র পার্টিশন, সিলিং, এগুলো হলো সেন্সিবল লোড। হিট জেনারেটেড উইদিন দ্য স্পেস বাই অকুপেন্টস, লাইটস এন্ড অ্যাপ্লায়েন্সেস। অকুপেন্টস হলে ফর এক্সাম্পল যদি মানুষ হয়, মানুষের
বা অন্যান্য ধরনের অকুপেন্স হলে এটা তোমার সেন্সিবল প্লাস ল্যাটেন্ট দুটোই ইনভলভ থাকে, মানুষ থাকে। আর যদি জাস্ট লাইট জ্বলে এখানে জাস্ট সেন্সিবল লোড, এখানে কোনো ল্যাটেন্ট লোড আলাদা আসছে না। আর মিসেলেনিয়াস ইট ক্যান বি এনিথিং, ডিপেন্ড করে কি ধরনের হিট লোড রাখছে। ওকে, ক্লিয়ার সবাই? হিট গেইন, স্পেস হিট গেইন। জি স্যার। আমি একটু পানি খাবো, তোমরা 1 মিনিট ব্রেক নাও, আর অ্যাটেন্ডেন্সটা ওপেন করে দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। Recording stopped. ওকে, আমি অ্যাটেন্ডেন্সটা ওপেন করে দিচ্ছি, একটু অ্যাটেন্ডেন্সটা দাও। সরি, কালকে থেকে আমার একটু প্রবলেম হচ্ছে, একটু মাথা হেডেক বেড়ে গেছে ক্লাসে, এটা একটা মুশকিল। এনিওয়ে, আমরা কোথায় আছিলাম? স্পেস হিট গেইন কন্টিনিউস। তোমরা অ্যাটেন্ডেন্সটা দিতে থাকো, আজকে ছোট ক্লাস ইনশাআল্লাহ। Recording in progress. ওকে, আমরা স্পেস হিট গেইন দুটো দেখলাম এর আগে, যে based on the enters or is generated, সেটা হলো একটা এক্সটার্নাল সোর্স, একটা ইন্টারনাল সোর্স। আবার এটাকে আমরা ক্লাসিফাই করতে পারি স্পেস হিট গেইনকে, যেটা এখানে দেখালাম যে সেন্সিবল আর ল্যাটেন্ট, সেটাতেও আমরা ক্লাসিফাই করতে পারি। বেসড অন দ্য টাইপ, heat gain can be classified into sensible heat gain, latent heat gain. Sensible heat gain is sensible when there is a direct addition of heat to a space by any or all mechanisms of conduction, convection and radiation. Heat সাধারণত তিনটা মোডেই ট্রান্সফার হয়, conduction, convection and radiation. So just যদি addition of heat হয়, conduction, convection and radiation যেই মোডেই আসুক না কেন, addition of heat হলে সেটাকে আমরা বলছি sensible heat gain. What is latent heat gain? Heat gain is latent when moisture is added to the space. For example, due to ventilation. আমরা বললাম যখন ventilation থাকে তখন কি moisture add হয়। To maintain constant moisture content in a space, water vapor must be condensed out in the cooling apparatus at a rate equal to its rate of to the space. যে পরিমাণ moisture enter হবে সেই পরিমাণ moisture remove করতে হবে to maintain the moisture level at the desired level, right? The amount of energy required to do this, the latent heat gain, essentially equals the product of the rate of condensation and the latent heat of condensation, AMLV. M dot মানে mass flow rate, moisture, and latent heat of condensation. The distinction between sensible and latent heat gain is necessary because any cooling apparatus has a maximum sensible heat removal capacity and a maximum latent heat removal capacity for particular operating conditions only. That means আমি say আমার latent heat load আছে একটা certain পরিমাণ, say 10 কিলোওয়াট বা whatever, 5 টন বা whatever, এই না যে আমি 5 টন বাড়াই দিলেই কুলিং লোড হয়ে যাবে, মানে একটা ক্যাপাসিটি আমি বাড়াই দিলাম অ্যাপারেটাসের, তা না। আমাকে ল্যাটেন্ট এবং সেন্সিবল দুটো আলাদা করে ক্যালকুলেট করতে হবে, কেননা একটা সার্টেন কুলিং অ্যাপারেটাসের একটা সার্টেন হিট রিমুভাল ক্যাপাসিটি থাকে, একটা ফর সেন্সিবল হিট, সে এটা সেন্সিবল হিট এই পরিমাণ রিমুভ করতে পারবে এবং ল্যাটেন্ট হিট এই পরিমাণ রিমুভ করতে পারবে। তো সে যদি অ্যাডিশনাল যে 5 টনের ল্যাটেন্ট হিট লোড আছে সেটা যদি সে রিমুভ করতে না পারে, তো আমি এই অ্যাপারেটাস যতই বাড়াই সে ওই ল্যাটেন্ট লোডটা রিমুভ করতে পারবে না, তার ময়েশ্চার রিমুভাল ক্যাপাসিটি সে পরিমাণে আসবে না। তো আমাকে দুটো লোডই ঠিকমতো জানতে হবে, সেই অনুযায়ী আমাকে কুলিং লোড এস্টিমেট করতে হবে, বুঝা গেছে? আর বাইপাস ফ্যাক্টর কিরকম হবে, কি পরিমাণ কন্ডেন্স করতে হবে, এটা আমাকে জানতে হবে। সো ল্যাটেন্ট লোড ধরে বা ল্যাটেন্ট
একই অ্যাপারেটাস দিয়ে ল্যাটেন্ট লোড রিমুভ হবে, নট লাইক দ্যাট। আমাকে দুটোর কথা কনসিডার করেই আমার রেফ্রিজারেশন কম্পোনেন্টটা ঠিক করতে হবে। বুঝা গেছে? ক্লিয়ার সবাই? জি স্যার। Yes, sir. সেন্সিবল লোড, ল্যাটেন্ট লোড দুটো ইন্ডিভিজুয়ালি আমাকে মেজার করতে হবে, দ্যাটস ইট। নাও একটা আমি বলছি হিট গেইন আর একটা আমি বলছি কুলিং লোড। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? The summation of all space instantaneous heat gains at a given time does not necessarily equal the cooling load for the space at the same time. যেটা বলছি যে আমি যে পরিমাণ হিট গেইন হচ্ছে, this does not equal to cooling load at the same time. It does not have to be equal to cooling load. দুটো ডিফারেন্ট হতে পারে, দুটোর অ্যামাউন্ট ডিফারেন্ট হতে পারে। কেন? By radiation is partially absorbed by the surfaces and by the contents of the space and does not affect the room air until sometime later. একটু পরে explain করব। The radiation energy must first be absorbed by the indoor surfaces, for example, walls, floor, ceiling, and by the material in the space, for example, furniture, curtains, etc. Once these surfaces and objects become warmer than the space air, some of their heat will be transferred to the air in the room by convection. কি বলছি দেখো, আমি হিট গেইন কি বলছি, যে যেভাবে আমার হিট আসবে এগুলো সব বাইরে থেকে বা ভিতর থেকে যেগুলো হিট আসবে, these are heat gain। যে রেটে আসবে সেই রেটে আমার হিট গেইন। আর আমি কুলিং লোড বলছি যে যেই রেটে আমার হিট রিমুভ করতে হবে, দ্যাট ইজ মাই কুলিং লোড। আচ্ছা, Yes, sir. এখন আমার রেডিয়েশনে যে হিটটা আসে, দ্যাট ইজ হিট গেইন। আমার রুম রেডিয়েশনের ফলে যে পরিমাণ হিট পাচ্ছে, দ্যাট ইজ দ্য হিট গেইন বাই রেডিয়েশন। আচ্ছা, কিন্তু রেডিয়েশনে যে হিটটা আসে সেই হিটটা ডিরেক্টলি স্ট্রেট অ্যাওয়ে আমার রুমের এফেক্ট করে না। It does not affect the room air until sometime later. যে এই হিটটা ফার্স্টে অ্যাবজর্ব করে বাই দ্য ইনডোর সারফেসেস, ওয়ালস, ফ্লোরস, ফর এক্সাম্পল ফার্নিচার্স, কার্টেন্স, এগুলো সব এই হিটটা অ্যাবজর্ব করে, এবং যখন এই সারফেসগুলো রুমের চেয়ে গরম হয়ে যায় তখন সেই রুমের এয়ারকে রুমের এয়ারে হিট ট্রান্সফার করে বাই কনভেকশন। সো যেই রেটে আমি হিটটা নিচ্ছি, দ্যাট ইজ হিট গেইন হচ্ছে বাই রেডিয়েশন, অলসো গেইন হচ্ছে, সেই রেটে কিন্তু আমার তো ওই মুহূর্তে রিমুভ করা লাগছে না। আমার রিমুভ করা লাগছে কখন? পরে, যখন তার ওই হিটটা এফেক্ট করছে আমার রুম এয়ারকে, সেই সময় আমার হিট রিমুভটা করতে হচ্ছে। সো আমার স্পেস হিট গেইন যখন আমার বেশি থাকছে তখন কিন্তু আমার কুলিং লোড কিন্তু সেরকম থাকছে না। আবার পরে হয়তো হিট গেইন কম কিন্তু কুলিং লোড বেড়ে গেছে, কারণ ওই হিটটার এফেক্টে আমার কুলিং লোড বেশি রেটে হিট রিমুভ করতে হচ্ছে। আমরা যদি ফিগারটা দেখি তাহলে কিছুটা বোঝা যাবে। For example, this one is the heat gain. This is the heat gain. আর এটা হলো আমার কুলিং লোড। ড্যাশ লাইন হলো আমার হিট গেইন আর সলিড লাইন হলো আমার কুলিং লোড। ওকে, আচ্ছা এখন দেখো, ইন দ্য মর্নিং আমার হিট গেইন কি কম, বেশি পরিমাণ হিট আসছে না। কুলিং লোডটা আপাতত ভুলে যাও, বেশি পরিমাণ হিট আসছে না, তাই না? মর্নিং এ আস্তে আস্তে দেখো যখন আফটারনুন হয়ে যায় তখন সে হিউজ পরিমাণ হিট গেইন করছে, হিট গেইন অনেক বেড়ে গেছে, রেডিয়েশনে আসছে, আমার রুমের এনভায়রনমেন্ট পর্দা আস্তে আস্তে সব গরম হয়ে যাচ্ছে হয়ে, এবং আবার কি ইভিনিং এ যে তার হিট গেইন অনেক কম, এখন সানসেট হয়ে গেছে, আমার হিট গেইন অনেক কমে গেছে। ক্লিয়ার সবাই হিট গেইনটা? জি স্যার। আচ্ছা, এখন দেখো হোয়াট ইজ কুলিং লোড। তুমি এখান থেকে চিন্তা করো যে আমার এখানে আমার হিট গেইন অনেক বেড়ে গেছে, অনেক হাই রেটে হিট আসছে রেডিয়েশন, বাট রুম কিন্তু তখনও সেই পরিমাণ গরম হয় না।
কিন্তু যেহেতু গরম হচ্ছে আস্তে আস্তে, এর কুলিং লোডও আস্তে আস্তে বাড়ছে, বাড়তে 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 এখানে চলে আসলে এরপরে তার এবার হিট গেইন কমে গেছে, কিন্তু আমার কি স্টোরড হিটটা রয়ে গেছে, তাই না? স্টোরড হিটটা রয়ে গেছে। সো আমার সন্ধ্যার পরেও অনেকক্ষণ ধরে আমার আস্তে আস্তে এই কুলিং লোডে আমাকে ঠান্ডা করতে হচ্ছে। তারপর যখন অনেক রাত হয়ে গেছে আমার স্টোরড হিটটাও কমে গেছে, এরপর আবার সকালে হিট গেইন শুরু হয়েছে, আবার এই স্টোরড হিট, এই কুলিং লোড বাড়তে কমতে কমতে আবার যখন এটা বেড়ে গেছে আবার আমার কুলিং লোড বাড়তে শুরু করে। বুঝা গেছে? সো স্টোরড হিটটা আমি রিমুভ করছি এই জায়গায়, আর এখানে আমার হিট স্টোরড হচ্ছে, আমি সেটা ওই রেটে রিমুভ করছি না। সো দ্য কুলিং লোড কার্ভ অ্যান্ড দ্য স্পেস হিট গেইন কার্ভ আর ডিফারেন্ট। ক্লিয়ার সবাই? বুঝা গেছে? সো আমি যে কোনো একটা টাইমে যদি চিন্তা করি at a certain stand of time, so at this for example this is 1 p.m. এই সময় যে হিট গেইন আর এই সময় যে কুলিং লোড, these are not same, not equal. ক্লিয়ার সবাই? Yes, sir. ওকে, সো এটাই বলা হয়েছে, these are not equal. আচ্ছা, what is this? Oh, sorry. আচ্ছা, এখানে দেখো heavy, medium, light, cooling down. আচ্ছা, এটা হলো আমার হিট গেইন, এটা হলো আমার হিট গেইন কার্ভ। এখন আমার যদি ইনসুলেশন, রুমের ইনসুলেশনটা অনেক লাইট হয়, তাহলে সেটা আমার ডিরেক্টলি রুমে এফেক্ট করবে। সো আমার হিট গেইনের সাথেই আমার রুমের এফেক্ট করবে, কুলিং লোডটা সাথে সাথেই বাড়বে যদি আমার সে পরিমাণ অবস্ট্যাকেল না থাকে, বা রুমের কনস্ট্রাকশন লাইট কনস্ট্রাকশন বলছে আর কি, এটা লাইট হলে এটার সাথে সাথে হিট গেইনটা, এই কুলিং লোডটা সেইভাবেই এফেক্ট হবে। কিন্তু যদি হেভি কনস্ট্রাকশন হয় সেক্ষেত্রে আমার কুলিং লোডটা হিট গেইনের সাথে ডিরেক্টলি এফেক্টেড হবে না, আরো স্লোলি হবে, আরো বেশি পরে এফেক্টটা হবে হিট গেইনের সাথে। তো এটা এখানে দেখানো হয়েছে যে 3 ধরনের কনস্ট্রাকশন দেখানো হয়েছে, লাইট কনস্ট্রাকশন, মিডিয়াম কনস্ট্রাকশন, হেভি কনস্ট্রাকশন। হেভি কনস্ট্রাকশনে হেভি ওয়াল দিয়ে যদি রুম বানাও সেটা ডিরেক্টলি বাইরের সানলাইটে বা বাইরের রেডিয়েশনে এফেক্টেড হবে না, ওয়্যারএজ তুমি যদি লাইট কনস্ট্রাকশনে রাখো তাহলে কি আবার সাথে সাথেই গরম হবে, আবার সাথে সাথেই ঠান্ডাও হয়ে যাবে। বুঝা গেছে? প্র্যাকটিক্যালি চিন্তা করো, জাস্ট একটা মনে করো বেতের বাড়ি বানাইলা, বেতের ঘর দিলা, তো তখন সেটা যেভাবে রেডিয়েশন দিয়ে এফেক্টেড হবে, হিট গেইনের সাথে এফেক্টেড হবে কুলিং লোড। আর তুমি যদি হেভি কনস্ট্রাকশন ওয়ালে থাকো তখন তো সেটা সেভাবে ডিরেক্টলি এফেক্টেড হবে না, তার হিট গেইনও কম ধীরে হবে এবং লুজও করবে ধীরে ধীরে, তাই না? বাইরের টেম্পারেচারের সাথে। বুঝা গেছে? Yes, sir. এটা এখানে দেখানো হয়েছে, কনস্ট্রাকশনের উপর বেসিস করে আমার এই কার্ভগুলো ডিফারেন্ট হবে, বাট হিট গেইন ইজ সেম। আমি বাইরের, যেহেতু এক্সটার্নাল এনভায়রনমেন্টের উপর ডিপেন্ডেন্ট, সো হিট গেইন একভাবেই হচ্ছে, বাট আমার কুলিং লোডটা ভ্যারি করছে। কুলিং লোডটা আমি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে, কি ধরনের ওয়াল দিছো, ওয়ালের কনস্ট্রাকশন কিভাবে করছো, প্লাস্টার কত ইঞ্চি থিকনেস প্লাস্টার দিছো, এগুলোর উপরে তোমার এফেক্টেড হবে। সো আমরা যখন প্রবলেম করব তখন দেখব যে কনস্ট্রাকশনের উপরে কুলিং লোড কিভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, বাট এফেক্ট যে হচ্ছে সেটা আমরা এই ডায়াগ্রাম থেকে বুঝতে পারছি যে এটা এফেক্ট করে কনস্ট্রাকশনকে। তো আমরা কনস্ট্রাকশন কনসিডার করি, কুলিং লোড এস্টিমেট করব। Space heat extraction rate. The space heat extraction rate is the rate at which heat is removed from a conditioned space. It equals to the space cooling load only when the room air temperature is kept constant, which rarely occurs. Usually the control system in conjunction with
intermittent operation of cooling equipment causes a swing. আমি যদি এক্স্যাক্টলি ফিক্সড একটা টেম্পারেচারে রাখতে পারি তাহলে যেই রেটে আমি হিট রিমুভ করব দ্যাট ইজ দ্য কুলিং লোড এন্ড এট দ্য সেম টাইম দ্যাট ইজ দ্য হিট এক্সট্রাকশন রেট। এই পর্যন্ত ক্লিয়ার এই কথাটা? একটা ফিক্সড টেম্পারেচার যদি আমি মেইনটেইন করি তাহলে দ্যাট ইজ দ্য কুলিং লোড, যে আমি এই টেম্পারেচার এই রেটে হিট রিমুভ করছি, এবং যেই রেটে হিট রিমুভ করছি দ্যাট ইজ দ্য হিট এক্সট্রাকশন রেট। ওকে, আচ্ছা, কিন্তু আমার নরমালি যে কুলিং গুলো আমরা এর আগে এয়ার কন্ডিশনিং যখন করছি আমরা ভিআরএফ ও করছিলাম, রাইট? যে ইনভার্টার কিভাবে কাজ করে, ইনভার্টার টেকনোলজি, এবং আমি ইনফ্যাক্ট তোমাদের কুইজেও মনে হয় দিছিলাম একটা ছোট্ট কোশ্চেন ভিআরএফ যতদূর মনে করো। এনিওয়ে, সো আমরা কি দেখি যদি অন অফ অপারেশন হয় তাহলে কি হয়, যে সে রুম টেম্পারেচার সে আমি 25 এ সেট করতে চাচ্ছি, সে যেটা করে রুম টেম্পারেচার 24 হওয়া পর্যন্ত এয়ার চালায়, এরপরে সে স্টপ হয়ে যায়, এরপর রুম টেম্পারেচার বেড়ে আবার 26 হয়, তারপরে সে আবার এয়ার কন্ডিশনিং ইউনিট অন করে, কম্প্রেসর অন করে, আবার সে কুলিং করা শুরু করে, রাইট? অন অফ যদি করে তাহলে কি আমার রুম টেম্পারেচারটা কি সুইং হচ্ছে না? রুম টেম্পারেচারটা কি তাইলে সুইং হচ্ছে, তাই না? তো আমার কুলিং লোড তো আমি একটাই বলছি, কিন্তু আমার স্পেস থেকে হিট এক্সট্রাকশনটা ডিফারেন্ট হচ্ছে। এইটাই বলছে যে দুটো সেম হয়, যখন সেম ফিক্স রাখা হয় তাহলে ওটাকে আমরা সেম বলতে পারি, আর যদি ফিক্স না রাখি তাহলে আমার হিট এক্সট্রাকশনটা ডিফারেন্ট হয়। এটাই এটাই জাস্ট বলা হচ্ছে। সো এটা এমন কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, আমরা মেইনলি কুলিং লোডই করব। আমাদের জন্য হিট গেইনটা ইম্পর্টেন্ট, কি রেটে হিট গেইন হচ্ছে, কারণ এই কার্ভটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, আর আমার কি কি রেটে আমার কুলিং লোড দিতে হবে, দ্যাটস ইট। ওকে, জাস্ট ওই অন অফ এর জন্য ইট ডাজন্ট ম্যাটার। Cooling coil load. Cooling coil load is the rate at which energy is removed at the cooling coil which serves one or more condition spaces in any central air conditioning system. It is equal to the instantaneous sum of the space cooling load for all the spaces served by the system plus any additional load imposed on the system external to the condition spaces. For example, তুমি একটা রুম কুল করতে দুইটা এসি ইউজ করছো, রাইট? কুলিং লোড তোমার রুমে, এই রুমের কুলিং লোড এত, হিট গেইনের উপর ডিপেন্ড করে। বাট কুলিং কয়েল লোড দুইটা এসির জন্য দুই রকম হবে। একটা কয়েল, এই কয়েল লোড দিয়ে তুমি 5 টন সার্ভ করছো, আর এক কয়েল দিয়ে তুমি 3 টন সার্ভ করছো, ফর এক্সাম্পল 8 টন। কুলিং কয়েল লোড, ফর এক্সাম্পল একটা এসি দিয়ে 3টা রুম সার্ভ করো, তো এক একটা রুমের কুলিং লোড ডিফারেন্ট, বাট কুলিং কয়েল লোড 3টা রুমের কুলিং লোডের সমান চলে। বুঝা গেছে? বুঝা গেছে? এটা হলো কয়েল লোড, যে তোমার পার্টিকুলার কুলিং কয়েলটা কি পরিমাণ লোড নিচ্ছে। ক্লিয়ার সবাই? ওকে, ও থ্যাংক ইউ, ইটস ফিনিশড। সো আমরা আজকে এইটাই, অ্যাটেন্ডেন্স সবার দেওয়া হয়ে গেছে, আমি অ্যাটেন্ডেন্স ক্লোজ করে দিলাম। Recording ক্লাস এই stopped. পর্যন্তই। আর নেক্সট ক্লাসে আমরা কুলিং লোড এস্টিমেশন করব। তোমরা প্লিজ আমি ক্লাসের আগে তোমাদের লেকচার দিয়ে দিব, লেকচার নোটস দিয়ে দিব, এবং আমি চার্টস দিয়ে দিব। আমি আজকে চার্টটা দিয়ে দিব, তোমরা প্লিজ খাতা কলম নিয়ে বসবো। ওকে, আর আজ কোনো কোয়েশ্চেন থাকলে বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আমি একটু চার্টটা দেখাই দিই, আমি এটা দিয়ে দিব ক্লাসের আগেই দিয়ে দেবো ইনশাআল্লাহ, যাতে তোমরা যদি কেউ চাও প্রিন্ট করে রাখতে পারো, দ্যাট ইজ বেটার। যদি প্রিন্ট নাও করা থাকে অ্যাটলিস্ট তখন দেখলাম। আমাদের এক্সামে এই ধরনের একটা প্রবলেম থাকবে, এবং লাস্ট এক্সামে আমি একটা 10 নম্বরের প্রবলেম জাস্ট এটাই দিয়েছিলাম। ওকে, এখানে সাইকোমেট্রিক চার্টও আছে, যাও লাগতে পারে। এই যে
যেমন ক্লাইমেটিক কন্ডিশন ফর ডিফারেন্ট কান্ট্রিজ, এই কোন দেশ, আমারটা আছে বাংলাদেশ, বাংলাদেশের চিটাগং এর ডেটা দেয়া আছে, এগুলো হলো, এটা হলো আশরাই চার্ট ফর এক্সাম্পল, জাস্ট টু মেক এ মেনশন, এই যে adapted by permission from Ashray Fundamentals 1989 table 3, এটা আশরাই থেকেই নেওয়া, আশরাই চার্ট থেকেই নেওয়া। তো দেখো এই যে ফর এক্সাম্পল বাংলাদেশ, যেটাই বাংলাদেশ হোক, তার জন্য ডিজাইন ওয়েট বাল্ব টেম্পারেচার দেওয়া আছে, যে ওয়েট বাল্ব টেম্পারেচার হতে হবে 22 ডিগ্রি সেলসিয়াস। ওকে, উইন্ড স্পিড বলা আছে, কোন দিকে উইন্ড থাকে, কি পরিমাণ থাকে, উইন্টার কন্ডিশনে কি পরিমাণ টেম্পারেচার হবে, ল্যাটিটিউড লংজিটিউড দেওয়া আছে। ডিজাইন ড্রাই বাল্ব, ডিজাইন ড্রাই বাল্ব বলতে আমার কি পরিমাণ থাকে আর কি, অ্যাভারেজ এটা বলে দেওয়া আছে যে এই পরিমাণ থাকে, এটা আমি বুঝাবো 1%, 2.5%, 5% টাইম কি, যে এর চাইতে বেশি থাকে 5%, বলে বুঝাই দিব। সো আমার বিভিন্ন দেশের জন্য আমার ডিজাইন, যে কোন টেম্পারেচারের জন্য আমি ডিজাইন করব, বাংলাদেশে আমার কি পরিমাণ থাকে সেই টেম্পারেচারটা আমার দেখতে হবে, যে 5% বা 2.5% কি পরিমাণ টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচার কনসিডার করে আমাকে ডিজাইন করতে হবে। সারফেস কন্ডাক্টেন্স এই যে দেয়া আছে, এগুলো সব চার্টে দেয়া আছে, বিরাট চার্ট এটা। রিকমেন্ডেড ইনডোর টেম্পারেচার, যে রিকমেন্ডেড, এই যে অফিসের জন্য আমরা চাই 25.5, 55%, এগুলো সব স্কুলিং এর জন্য, সামার কুলিং। অফিসের জন্য রেসিডেন্স 25.5, 55% আমরা এটা চাই, অফিস রেসিডেন্স একই রকম চাই। আবার দেখো সুপারমার্কেটও একই রকম চাচ্ছি। আবার অডিটোরিয়াম 50% হিউমিডিটি, ফ্যাক্টরিতে দেখো 22%, 22 ডিগ্রি সেলসিয়াস, দেখা গেল হেভি ওয়ার্ক করছে কোনো, ওদের এটা একটু কুলিং হলে রিলেটিভ হিউমিডিটিও কমায় দেখছে 50%, এটা ডিপেন্ড করে। বাংলাদেশে যেমন তোমার শপিং মল গুলো অনেক লো টেম্পারেচার করে রাখে, বাইরেও অনেক দেশে সুপার মার্কেট, শপিং মল অনেক লো করে রাখে। রুফ কনস্ট্রাকশন, কি ধরনের রুফ, আমি জাস্ট দেখাচ্ছি, কারণ নেক্সট ক্লাসে এগুলো ডাইরেক্ট আমি যাবো চার্টে বের করবো। সো আমি দেখি এখনই দিয়ে দিব আমি তোমাদের চার্টটা, ঠিক আছে? তোমরা একটু চার্টটা দেখো, সিএলটিটি এগুলো আমরা ক্যালকুলেট করবো, এখন দরকার নেই দেখার, এটা কারেকশন, এটা তোমাদের এখন দরকার নেই, আমরা অঙ্ক করবো যখন তখন দেখবো। এই যে ওয়াল কনস্ট্রাকশন, রুফ ডেসক্রিপশন, কি ধরনের ওয়াল, 101.6 মিলিমিটার ফেস ব্রিক, এরকম দেওয়া আছে, ক্লে টাইল ফিনিশ, সিএলটিটি দরকার নাই, এই মুহূর্তে দরকার নেই, অঙ্ক করবো। এই যে লেয়ার 50 মিলিমিটার ইনসুলেশন, এটা ওটা এগুলো দেওয়া আছে। কমন বিল্ডিং, ওকে। সো এটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের এখনই, তোমরা নেক্সট ক্লাসের আগে একটু দেখে আসো। এই যে ম্যাক্সিমাম সোলার হিট গেইন ফ্যাক্টর ফর গ্লাস, এটা পার্টিকুলার ল্যাটিটিউডের জন্য দেওয়া আছে, এই কোন মাসে কি পরিমাণ হবে। ওকে, তোমার কোন কোন সাইডে গ্লাসটা আছে, সাউথে আছে নাকি ইস্টে আছে নাকি উপরে আছে, এটার উপর ডিপেন্ড করবে। এনিওয়ে এগুলো তোমরা দেখো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। আমি ইনশাল্লাহ দিয়ে দিব আমি তোমাদের কাছে। নেক্সট ক্লাস দেখা, আল্লাহ হাফেজ।